কি হয়েছে, কপালে ভাঁজ কেন, আমাকে খুলে বলো। পূর্ণেন্দু পত্রীর কবিতা। আর আজ গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর কার কার কপালে ভাঁজ পড়েছে সেই নিয়ে দিনভর দেশের রাজনীতি তোলপাড়। তবে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে, কেন সে প্রশ্নেও আসবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে 2237 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ। গৌতম আদানি ও তার ভাইপোর বিরুদ্ধে আমেরিকায় জারি হলো গ্রেফতারি পরোয়ানা। রাজনৈতিক অস্বস্তিতে পড়ল বিজেপি। দ্বিতীয় প্রশ্ন। এদেশে গৌতম আদানিকে সুরক্ষা দিচ্ছেন নরেন্দ্র মোদী নিজে। আজই আদানিকে গ্রেফতার করা হোক, দাবি রাহুল গান্ধী। ঘুষের টাকা গেছে কংগ্রেস ডিএমকে শাসিত রাজ্যেও, পাল্টা সম্বিত পাত্র। শাসক থেকে বিরোধী, তাহলে কেউই মুক্ত নয় ঘুষ কেলেঙ্কারির অভিযোগ থেকে। তৃতীয় প্রশ্ন। আদানি কাণ্ডের প্রভাব শেয়ার বাজারেও। একদিনে এলআইসি খোয়ালো 12,000 কোটি টাকা। হু হু করে শেয়ার পড়ল আদানিকে ঋণ দেয়া এসবিআই, পিএনবি সহ একাধিক ব্যাংকের। শেষ পর্যন্ত সুরক্ষিত থাকবে তো ব্যাংকে গচ্ছিত মধ্যবিত্তের সঞ্চয়? চতুর্থ প্রশ্ন। নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে। বালি কয়দা থেকে টাকা খাচ্ছে পুলিশের কিছু লোক। পুরো খোল নলচে বদলে দেব সিআইডি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী। স্বয়ং পুলিশ মন্ত্রী পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হলে মানুষ যাবেন কোথায়? পঞ্চম প্রশ্ন। মমতার কোনো বিকল্প নেই, ভবিষ্যতেও আসবে না। তৃণমূলে ষড়যন্ত্র চলছে। শাসক দলে কোন্দলের আবহে এবার বিস্ফোরক শোভন চট্টোপাধ্যায় বললেন পুরসভার আরও নজরদারি দরকার। কাজে খামতির কথা বলে কি বর্তমান মেয়র ববিকেই নিশানা করলেন প্রাক্তন মেয়র? তবে আজ শুরুতেই দেখাবো আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা। তোলপাড় গোটা দেশের রাজনীতি, দেখুন। চরম অস্বস্তিতে পড়লেন শিল্পপতি গৌতম আদানি। অস্বস্তিতে পড়ল বিজেপিও। সংবাদ সংস্থা সূত্রে দাবি, ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো আমেরিকায়। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতীয় সরকারি আধিকারিকদের 2237 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠল গৌতম আদানি ও তার ভাইপো সহ 8 জনের বিরুদ্ধে। 2020 সাল থেকে 2024 সালের মধ্যে এই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, শিল্পপতি গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে 5টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। আমেরিকার লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তোলার জন্য জালিয়াতি করেছেন তারা। তাঁদের সংস্থার তরফে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে। আর আমেরিকার বুকে এই চাঞ্চল্যকর ঘুষকাণ্ডে নাম জড়ানোর পরই শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছেন রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে তার দাবি, গৌতম আদানিকে সুরক্ষা দিচ্ছেন খোদ নরেন্দ্র মোদী। अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं। ये सब वहां बोला जा रहा है और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं, कुछ नहीं कर सकते। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। मगर मेन बात है, जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক বহু পুরনো। 2014 সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে রাহুল গান্ধী বারবার একটাই দাবি করেছেন, মোদীর দৌলতেই দিনে দিনে ফুলে ফেপে উঠেছেন গৌতম আদানি। এই 13 বছরে কারুর যদি আচ্ছে দিন এসে থাকে তা হলো গৌতম আদানি। এই আবহেই আমেরিকার বুকে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিজেপিকে কোণঠাসা করতে রাহুল গান্ধী যখন ফের সরব, তখন বিজেপির পাল্টা দাবি, বরাবরের মতো এবারও মিথ্যাচার করছেন রাহুল গান্ধী। लोकसभा सत्र से पहले ये इनका पुराना ड्रामा है। अब राहुल गांधी जी को देखिएगा, पहले दिन 25 तारीख को पूरा ड्रामा और नौटंकी शुरू कर देंगे। भारतीय जनता पार्टी अपना स्टैंड बड़ा स्पष्ट रखती है। कोर्ट में केस चल रहा है, लॉ विल टेक इट्स ओन कोर्स। वी स्टैंड विद द पीपल ऑफ इंडिया, और इस पर जो भी स्टेटमेंट देना है कंपनी देगी। बेल पे बाहर मां बेटे और जुडिशरी का काम कर रहे हैं। অস্বস্তির মুখে আদানি গোষ্ঠীর তরফে জারি বিবৃতিতে দাবি করা হয়েছে, আমেরিকার বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আদানি গ্রিনের ডিরেক্টরদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন এবং সংস্থা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে। যদিও খোদ মার্কিন প্রশাসনের এই কড়া পদক্ষেপের মুখে আমেরিকার বাজারে আদানি গ্রিন এনার্জির বন্ড ছাড়া স্থগিত করে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ। দেখুন, ভারতবর্ষের রাজনীতি চলে পারসেপশনের ওপর। মোদী সরকারের সঙ্গে আদানির ঘনিষ্ঠ সম্পর্ক, এই পারসেপশন তৈরিতে কিন্তু সব থেকে বড় ভূমিকা নিয়েছেন বিজেপি নেতারাই দিনের পর দিন।
ভাবুন, হিন্ডেনবার্গ সংস্থার রিপোর্টকে ঘিরে যখন দেশ জুড়ে বিতর্ক, তখন প্রতিদিন আদানির হয়ে ব্যাট করতে নামতেন বিজেপির মুখপাত্ররা। অন রেকর্ড বলা হতো যে আদানিকে যারা আক্রমণ করছেন তারা নাকি ভারতের অর্থনীতির ক্ষতি করতে চাইছেন। অর্থাৎ এই রকম ব্যাপারটা যে ভারতের অর্থনীতি আর আদানি গ্রুপ যেন সমার্থক। এমনকি রাজ্য বিজেপির একাধিক নেতা সেই সময় আদানির হয়ে এমন ব্যাট ধরেছিলেন যে মাঝে মাঝে মনে হতো তারা বিজেপির মুখপাত্র নন, আদানির মুখপাত্র। ঠিক এই জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু করব তরুণ জ্যোতি তিওয়ারিকে দিয়ে। তরুণ, এক হচ্ছে আমেরিকায় অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো গৌতম আদানির বিরুদ্ধে, কিন্তু যেন কাঠগোড়ায় দাঁড়াতে হচ্ছে বিজেপিকে। আমি যদি বলি যে বিজেপি নেতারাই এইবার নয়, এইবার সম্বিত পাত্র অত্যন্ত সচেতন হয়ে যেটা বলেছেন সেটা গতবার বললে বিজেপির সমস্যা কমতো না। যদি আজকের মতো সেবারও বিজেপি বলতো যে কোর্টে মামলা হচ্ছে, বিচার হচ্ছে, কোম্পানি বুঝে নেবে, এর সঙ্গে বিজেপির কোনো বা কেন্দ্র সরকারের কোনো যোগ নেই, সেবার কিন্তু বলা হয়নি। মানবে না সুমনদা, প্রথমে ক্ল্যারিফাই করে নিই, পেশাগতভাবে আমি একজন আইনজীবী, বিজেপির একজন রাজনৈতিক কর্মী এবং বিজেপির একজন মুখপাত্র, আদানির মুখপাত্র নয়। এই রাহুল গান্ধীর আইনজীবী হিসেবে আদানি এখন তোমার মামলার ভাগ দেয়নি একদম। আর এই রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স শুনে আমার মনে পড়ছিল যে মনে হয় 2014 আগে আদানি শিয়ালদা স্টেশনে নিমের দাঁতন বেচত, হয়তো হতে পারে, আমি জানি না। আমি দেখছিলাম টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট এই কেসটা। ঠিক 2021-22 কোন স্টেট, যেখানে যেখানে নামগুলো আছে, ছত্তিশগড়, কে ছিল ভূপেশ বঘেল, অন্ধ্রপ্রদেশ ওয়াইএসআর এর সরকার, তামিলনাড়ু ডিএমকে, তারপর এতে তামিলনাড়ুতে কে ছিল, ডিএমকে, ওড়িশায় কে ছিল, বিজেডি। আচ্ছা, এখানে বিজেপি কোত্থেকে আসলো? ফার্স্ট। সেকেন্ড, আদানির বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অবভিয়াসলি থাকা উচিত, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য কোর্ট আছে। হিন্ডেনবার্গ নিয়েও তো কোর্টে গেছিলো, তার রেজাল্টটা কি আমরা জানতে চাই, এটা নিয়েও কোর্টে যাওয়া উচিত আমার মনে হয়। রাহুল গান্ধী দেশের লিডার অফ অপোজিশন, নিশ্চয়ই কোর্টে যাবেন। তো প্রশ্ন হচ্ছে, বিজেপির যে কটা স্টেট আছে সব কটা স্টেট মিলে আদানি কন্ট্রাক্ট পেয়েছিল রাফলি 60,000 crore। সেখানে অনলি রাজস্থানে তখন কংগ্রেস সরকার ছিল, তারা আদানিকে কন্ট্রাক্ট দিয়েছিল 58,000 crore। এটা মানে ডুয়েল ব্যাপার লাগছে না? মহারাষ্ট্রে তুমি কি এটা বলতে চাইছো যে সব পাখি মাছ খায়? শেষ করে দাও। মহারাষ্ট্রে আদানি পোর্ট নিয়ে দেখবে রাহুল গান্ধী প্রচুর কথা বলে, মহারাষ্ট্র নেতারাও কথা বলে। কখন দেওয়া হয়েছিল? মহাবিকাশ আঘাড়ি যখন ছিল। মহাবিকাশ আঘাড়ি কারা চালাচ্ছিল? নিশ্চয়ই সমতা মনে আছে। পশ্চিমবঙ্গের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিছু বলেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই বলবেন। তাজপুর পোর্ট উইদাউট টেন্ডার আদানি কে দিয়েছিল? বিজেপি তো দেয়নি, কেন্দ্র সরকারও দেয়নি। আর একটা ছবি দেখাচ্ছি সুমনদা, এই ছবিটা নিশ্চয়ই সমদা চেনে। এই যে সুন্দর ছবিটা আছে, রেবন্ত রেড্ডি। কে রেবন্ত রেড্ডি? রেবন্ত রেড্ডিকে হঠাৎ করে 100 কোটি টাকার ডোনেশন আদানি কেন দিতে গেছিল? এই 100 কোটি টাকা ডোনেশন, এই চেক হ্যান্ড ওভার করেছে তারই ফটো এটা। এই 100 কোটি টাকা ডোনেশন দেওয়ার কারণটা কি ছিল? এবার বামপন্থীরাও বাদ যায় না, তারাও কেরালাতে কি হয়েছে, আদানি কি কাজ করেছে না করে তার হিসাবগুলোও আছে। দেখো আমি আবার বলছি, ইস্যু আছে, যদি আদানির বিরুদ্ধে অভিযোগ থাকে কোর্টে যাওয়া উচিত অবভিয়াসলি, কিন্তু যে বিজেপিকে লিঙ্ক করছে তার প্রশ্ন যে মানে যে পার্টিকুলার রাজ্যগুলোর নাম এসছে, রাজ্যগুলো তো কংগ্রেসের সরকার ছিল। রাহুল গান্ধী, আমি স্পেসিফিক্যালি আসবো, কিন্তু তার আগে কে একজন বলেছিলেন না পুঁজির নাকি রং হয় না, মানে রাজনীতির ঝান্ডার রঙের সঙ্গে পুঁজির রং মিশে গেলে সত্যি রং হয় না। কিন্তু ওটা চমৎকার জায়গা থেকে তরুণ শুরু করলো যে শিয়ালদা স্টেশনে এর আগে কি আদানি নিমের দাঁতন বেচতেন না, কিন্তু একটু আমি তফাৎটা ঠিক কোথা থেকে কোথায় গৌতম আদানি পৌঁছলেন আপনাদের দেখাই। 2001 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন বিশ্বের এই ধনীর তালিকার ধারে কাছে আসা দূরে থাক, আদানি গোষ্ঠীর একমাত্র লিস্টেড সংস্থা, তার বাজার দর মুকেশ আম্বানির সংস্থার 500 ভাগের 1 ভাগ ছিল। এইখান থেকে ঠিক কোথায় পৌঁছচ্ছেন যে 2022 এপ্রিলে বিশ্বের 5ম ধনী ব্যক্তি হয়ে উঠলেন গৌতম আদানি। 2022 জুলাইয়ে মাইক্রোসফটের বিল গেটসকে ছাপিয়ে গেলেন। সেপ্টেম্বরে বিশ্বের 3য় ধনী ব্যক্তি হলেন। এই গোটা উত্থানটা কিন্তু গুজরাটে যখন নরেন্দ্র মোদীর সরকার এবং 10 বছরে কেন্দ্রে বিজেপির সরকার, সেই জন্য লিঙ্ক করছে কংগ্রেস, এইটুকু বোঝা গেল। কিন্তু ঠিক উল্টো দিক থেকে সৌম্যর কাছে আসি। সৌম্য, টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট, তরুণ ঠিক বলেছে। জুলাই 21 থেকে ফেব্রুয়ারি 22 হচ্ছে এই যে দুর্নীতির অভিযোগটা উঠছে ঘুষ দেওয়ার, তার সেইখানে 4টে স্টেটে মূলত কেনা বেচা হয়েছে। কি কি প্রকল্পটা আমরা সবাই জানি, সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ, আমলাদের টাকা দেওয়ার অভিযোগ, কোটি কোটি টাকা। 4টে রাজ্য কি কি? ছত্তিশগড়, তখন সেখানে ছিল কংগ্রেসের সরকার। দ্বিতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ, তখন সেখানে ছিল ওয়াইএসআর মানে জগনমোহন রেড্ডির সরকার।
তামিলনাড়ু হচ্ছে তৃতীয় রাজ্য, তখন সেখানে ডিএমকে সরকার, এখনও ইন্ডিয়া জোটের শরিক তারা, এখনও ডিএমকে সরকার চলছে। উড়িষ্যায় বিজেডি নবীনবাবুর সরকার তখন চললো। অর্থাৎ এই 4টে রাজ্যের কেউই কিন্তু এনডিএ শরিক নয়। অর্থাৎ ওই পুরনো বাংলা গোদা প্রবাদটা বলি, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙা। না, আপনি তো বলতে বলতে আরেকটা ভুলে গেলেন। আপনি এগুলো বলেছেন ঠিক, কাশ্মীর, হ্যাঁ, না তার আগে আরেকটা ভুলে গেছেন। 2004 সালে মুন্দ্রা পোর্টটা যখন ওএনজিসি থেকে নিয়েছিল, সেটা ভুলে গেছেন আর কি। মুন্দ্রা পোর্টে সেই নিজের জমিটাকে আদানিকে কিভাবে দিয়ে তারপরে ঘুরিয়ে সেটা ওএনজিসির কাছে বিক্রি করা, কত টাকার কাটমানি গেছিল সেদিন 2004 সালে, তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী। আচ্ছা, ওটা আমি পরে আসছি। আদানি হচ্ছে বিজেপি সরকারের শেল কোম্পানি, এর সিও হচ্ছে এত বড় কথা বলছে শেল কোম্পানি। কেন বলছি তার কারণ, মানে থ্রু আদানি বিজেপির টাকা খাটে। হ্যাঁ, কারণ সুমনদা দেখবেন যে অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষে কোনো শিল্পপতিকে তো দেখা যায় না যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার সঙ্গে প্লেনে যাচ্ছেন, তারপরেই কন্ট্রাক্ট সাইন হচ্ছে আর কি। আবার দেখবেন শিল্পপতি বা আবার পরে যাচ্ছেন, তারপরে কন্ট্রাক্ট সাইন হচ্ছে। প্রধানমন্ত্রী যাওয়ার ঠিক পরেই দেখবেন প্রতিরক্ষা খাতে দেখবেন এই এহেন রত্ন, যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে 11টা সমুদ্র বন্দর, কয়লার খনি, তারপরে তাকে 8টা বিমানবন্দর দেওয়া হচ্ছে একটার পর একটা। আমি দেখছি একতরফা। আমরা বলছি যে দিল্লিতে বৃষ্টি পড়লে ইউপিএ সরকারের সময় যদি বৃষ্টি পড়তো, পার্লামেন্ট তো হই হল্লা করে দিত, এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি চাই। তরুণ জ্যোতি এত বড় অ্যাডভোকেট, এত কথা বললো, আদানির আমি অ্যাডভোকেট নয়, অথচ আদানিকে এত কথা বললো। আচ্ছা, তদন্ত আমি না খাएंगे না খাऊंगा না খানে। ও আদানিকে ডিফেন্ড করেনি, ও বলেছে আদানি, আমি বলছি আদানির ব্রিফকেসে শুধু ওদের নয়, সবার হাত ঢুকে আছে। ভালো কথা তো। আমার কথা হচ্ছে অমৃতকাল চলছে তো, এত তো অমৃতকাল চলছে। সুমন না, খাऊंगा भी खाने भी दूंगा, এখন খাऊंगा আর খানে भी दूंगा। আরে ভাই, একটা জেপিসি চাইছে, জেপিসি করে নাও না। তোমরা তো বৃষ্টির পড়লেও দিল্লিতে বলতে একটা জেপিসি করো, আমরা তো বলছি হ্যাঁ করে নাও একটা জেপিসি, দেখি কত হিম্মত আছে। তখন 36 ইঞ্চি বেড়ি পড়বে, 36 ইঞ্চি না 56 ইঞ্চি। ঠিক, আমার কথা হচ্ছে ছত্তিশগড়টা উত্তরটা দিলে না, কংগ্রেসের সরকার ছিল যখন এক্স্যাক্টলি এই দুর্নীতির অভিযোগটা হয়েছে। ওরা যে বলছে না যে রাজ্য সরকারগুলোর নাম বলছে। আচ্ছা, এসিসিআই কার কোথায় অর্গানাইজেশন নাম কি? এটা কোন সরকারের? এসইসিআই, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। কারা চালায় বলুক তরুণ জ্যোতি। এই কোম্পানি আদানি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কি ডিল হয়েছিল? কেন রাজ্য সরকারগুলোকে বাধ্য করা হয়েছিল বাইপাস করে তাদের কাছ থেকে পাওয়ার কিনতে? মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত, গরিব, এমএসএমই, আমি বলছি আপনাকে। রাজ্য বাধ্য কোথায় হলো? ঘুষের বিনিময় হয়েছে। তুমি ঠিক বলছো, কিন্তু বাধ্য কে করেছে? ঘুষের বিনিময় অভিযোগ আমলার কাছে, কোন আমলার কাছে? রাজ্য বাধ্য হওয়ার কোনো গল্পই নেই এখানে। 2110 কোটি টাকা, এই যে 2110 কোটি টাকার যে ঘাপলা, কেন ইনভেস্টরদের ডার্কে রাখা হলো? আমি জানতে চাইছি ইনভেস্টরদের কেন ডার্কে রাখা হলো। উত্তর একটু ক্লোজ করতে দাও ভাই প্লিজ। সারা ভারতের বিভিন্ন রাজ্যে কোটি কোটি টাকা ইনভেস্টরদের কাছ থেকে তুমি ডার্কে রাখলে, তুমি তথ্য গোপন করছো, তুমি তথ্য টট করছো, আর তুমি বলছো তুমি সাধুপুরুষ। আজকে তুমি সারা ভারতবর্ষের যত চোরও আমার, পুলিশও আমার, তাহলে সিইওটা কি প্রধানমন্ত্রী চেয়ারে? না, আমি বলছি, আমি আবার বলছি, আমার আদানিকে ডিফেন্ড করার কোনো ইচ্ছা নেই, কিন্তু ইচ্ছা করে নিজেদের এই রেবন্ত রেড্ডিকে দাদা চিনতে পারছেন না কেন? নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করো না, কেন সেকেন্ড প্রশ্ন দাদা বলছিলেন এই কিকব্যাকের কথা। দেখো, যাদের ইতিহাস আছে, অগাস্টা ওয়েস্টল্যান্ড, যাদের কিকব্যাকের হিস্ট্রিতে আছে, ফালতু কথা জেলে পড়ো না দেখি, ক্ষমতা থাকলে তারা তো এই কথা বলছে। তোমরা তো ক্ষমতা বোর্ড নিয়ে কথা হচ্ছে, হিম্মত থাকলে জেলে পড়ো। কেন্দ্রীয় সরকার কে ছিল? হিম্মত থাকলে আমরা পড়েছি, স্টেপ নেয়নি। আমাদের সরকার মন্ত্রীকে জেলে পুরেছে, তোমার হিম্মত আছে? দাদা চিল্লাচ্ছ কেন? তোমার হিম্মত আছে? চোরের মায়ের বড় গলা, আমরা বিরোধী, চোরের মায়ের বড় গলা। বড় গলা, সেটা ডেসিবেলে যদি মাপা হয় মারাত্মক হবে। হ্যাঁ, 10 সেকেন্ড এতগুলো কথা বললাম, আমি আবার বললাম, আমি তো হিসাব দিয়ে বললাম। সুমনদা হিসাব পেলুক না, মানে সোমদা হিসাব ফেলুক। আমি বললাম টোটাল যে কটা স্টেট ছিল, আদানি গোষ্ঠী করার হিম্মত নেই। আদানি গোষ্ঠী 60,000 কোটি টাকার কন্ট্রাক্ট পেয়েছে। এত আপত্তি আদানিকে নিয়ে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে প্রেক্ষিতে তৈরি করে দিলেই হয়, আমি আসবো। কিন্তু তার আগে একেবারে সাধারণ মানুষ, আলাদা করে এই সাধারণ মানুষের অংশে অভিরুদ্ধ আছেন, সেখানে আসবো। কিন্তু আজকে আমরা কি দেখলাম, যে এই 2237 কোটি টাকা ঘুষের নিয়ে যখন গোটা দেশ তোলপাড় হচ্ছে, দেশের রাজনীতি তোলপাড় হচ্ছে, তখন হু হু করে এসবিআই আর এলআইসির
শেয়ারের দর পড়তে থাকলো। প্রচুর সাধারণ মানুষ যাদের বিনিয়োগ আছে, অবসর যারা হয়ে গেছেন, অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনরা, তাদের কিন্তু ব্লাড প্রেশার ক্রমশ বাড়তে থাকলো। সাধারণ আমানতকারীরা যথেষ্ট চিন্তিত, উদ্বিগ্ন। পরের পর ফোনে আমাদের নিউজ রুম ভেসে গেল। পরের প্রতিবেদন। দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে বিধ্বস্ত ভারতীয় শেয়ার বাজারও। উদ্বেগে কোটি কোটি সাধারণ মানুষ। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের গ্রাফ সোজা হুহু করে নিচের দিকে নেমেছে। তবে সবথেকে বেশি আতঙ্ক বাড়িয়েছে মধ্যবিত্তের ভরসা এলআইসি এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ারের দরে পতন। গৌতম আদানির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর আদানি গোষ্ঠীর সমস্ত সংস্থা মিলিয়ে শেয়ার দর প্রায় 20% পড়েছে। তবে এই খবর শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের নয়, সাধারণ মধ্যবিত্তের জন্য সমান দুশ্চিন্তার। কারণ সাধারণ মধ্যবিত্তরা টাকা জমানোর জন্য যেসব সংস্থার উপর ভরসা করেন, যেমন এলআইসি বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারাও এই দিন যথেষ্ট ক্ষতির মুখে পড়েছে। আদানি গোষ্ঠীর 7টি সংস্থায় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসির বিনিয়োগ রয়েছে। 2022 সালের 31শে ডিসেম্বরের হিসাব অনুযায়ী আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় 35,000 কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে এলআইসি। আদানি গোষ্ঠী ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবার একদিনে এলআইসির প্রায় 12,000 কোটি টাকার লোকসান হয়েছে। অর্থাৎ আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষ কষ্ট করে এলআইসির মতো যেসব সংস্থায় টাকা রাখেন তারাও ধাক্কা খেতে পারে, আর তাহলে আখেরে বিপদে পড়তে পারে সেই মধ্যবিত্ত। চিন্তার কারণ একটাই, যে পাবলিক সেক্টর ব্যাংক যে লগ্নি করেছে আদানিতে, তাদের যে লসটা সেটা গ্রাহকদের ওপর না আসে, তাদের যেন রানটা না হয়, এবং সেটা যদি হয় তাহলে যারা লগ্নি করে এলআইসির ওপর থাকে তাদের সুদের কোনো কোনো অজুহাতে, আজকে তোমার বেঁচে আছো কি না জানি না, তার জন্য তোমার সুদ আটকে রাখলাম, তুমি জীবিত আছো কি না, যে লাইফ এটা প্রধানমন্ত্রী বায়ু যোজনাতে এই স্কিমটা নিয়ে আসা, এই প্রবলেমটার জন্যে আমাদের নিশ্চয় একটা চিন্তার কারণ আছে। আদানি বিরুদ্ধে ওঠা অভিযোগের ধাক্কা লেগেছে ব্যাংকগুলিতেও। তার কারণ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক আদানি গোষ্ঠীকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। আদানির টাকা ডোবা মানে ব্যাংকের টাকা ফেরত আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সেই অনিশ্চয়তা থেকে বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শেয়ার দরের গ্রাফ নিচের দিকে নেমেছে। যেসব ব্যাংক থেকে আদানি গোষ্ঠী ঋণ নিয়েছে সেই তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাংক, আরইসি, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিএল ব্যাংক। এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা থেকে আদানি গোষ্ঠীর মোট ঋণের অঙ্ক প্রায় 40,000 কোটি টাকা। সাধারণ মানুষ টাকা জমা রাখতে যে এসবিআইয়ের উপর সবচেয়ে বেশি ভরসা করেন, তাদের শেয়ার দর এই দিন প্রায় 5% কমেছে। এছাড়া ব্যাংক অফ বরোদার শেয়ার দর 7%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর 6%, কানাড়া ব্যাংকের শেয়ার দর প্রায় 5% কমেছে। উদ্বিগ্ন মধ্যবিত্তের প্রশ্ন হলো, আদানির ধাক্কা সামলাতে গিয়ে ব্যাংকগুলি আগামী দিনে ফিক্সড ডিপোজিট বা অন্য সঞ্চয় প্রকল্পে সুদ কমিয়ে দেবে না তো? সাধারণ মানুষ যারা এর মধ্যে ঢুকে পড়েছেন বা যারা ব্যাংকে টাকা রাখছেন, তাদের ব্যাংকগুলো যদি এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়, হ্যাঁ, প্রাইভেট সেক্টর ব্যাংক হতেই পারে। এখন প্রচুর মানুষ প্রাইভেট সেক্টর ব্যাংকে টাকা জমাচ্ছেন, সঞ্চয় করছেন, পাবলিক সেক্টর ব্যাংকও করছেন। এলআইসি তাদের কিন্তু মানে তাদের হাতে যে মূলধন সেটা কিন্তু কমতে শুরু করবে এবং মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রভূত সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আদানির ধাক্কায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। কষ্ট করে জমানো সঞ্চয় উবে যাবে না তো? কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অর্ণব সাহার কাছে আসবো। অর্ণব, একটা জিনিস আজকে মানতেই হবে, সেটা হচ্ছে সকাল থেকে মোটামুটি তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সামনে এনে একেবারে আদানির ওপর খড়গহস্ত, এবং এটাও পাশাপাশি মানতে হবে প্রশান্ত কিশোরের টুইটগুলো সবার আগে তৃণমূল কংগ্রেস আজ জনমানুষের ছড়িয়ে দেয়। আদানির গ্রেফতার এর আগে যখন হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে এলো, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা আদানির একেবারে সরাসরি গ্রেফতার দাবি করেছিল। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে যে এই আদানিকে, এই গৌতম আদানিকে লাল কার্পেট দিয়ে এই রাজ্যে আমন্ত্রণ জানায় তৃণমূল কংগ্রেস। আমি একদম ডেট ধরে ধরে বলবো। 2021 সালের 2রা ডিসেম্বর গৌতম আদানির সঙ্গে সেই দীর্ঘ মিটিং নবান্নে,
সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে, মুখ্যমন্ত্রী এবং আদানি। তারপরে বেরিয়ে মুখ্যমন্ত্রী তার সন্তোষ প্রকাশ করলেন যে আদানি এই রাজ্যে নানা রকম, আমি দ্রুত একবার বাইকটা দেখিয়ে নেব যে কি বলেছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন এবং আপনার অফুরান উদ্যম এবং উদ্যোগ আমাদের উৎসাহিত করবে বলেছিলেন মুখ্যমন্ত্রী। দেখো, Thanks a lot, Mr. Gautam Adani. This is the first time you are attending this, and your lot of enthusiasm will encourage us. আচ্ছা, এইখান থেকে এর পরের অংশটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 2022-এর বিজয়া সম্মেলনী। সাধারণভাবে বিজয়া সম্মেলনীতে শিল্পপতিরা আসেন, নানা ক্ষেত্রের কৃতীরা আসেন, সৌজন্য বিনিময়ে এইটুকু। সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো বিজয়া সম্মেলনী দিন তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে লেটার অফ ইন্টেন্ট গৌতম পুত্র করণ আদানি এলেন, তার হাতে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছিলেন। কাট টু একেবারে সরাসরি আরেকটা খুব ইন্টারেস্টিং, আজকে দেখুন 21শে নভেম্বর, আরেকটা 21শে নভেম্বরে চলে যাই কয়েক বছর আগে। গত বছরের 21শে নভেম্বর এই শিল্পপতিদের সামনে তাজপুর প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী বললেন আপনারা দরপত্রে অংশ নিতে পারেন। আমরা চমকে উঠলাম যে তাহলে তাজপুরে গৌতম আদানি বা আদানি গোষ্ঠীর যে ইনভেস্টমেন্টটা হওয়ার কথা ছিল হচ্ছে না। যদি না হয়ে থাকে তবেই তো মুখ্যমন্ত্রী অন্যদের বলতে পারেন যে দরপত্রে অংশ নিতে পারেন। আমরা এইখানে গত বছর 21শে নভেম্বর আজকের দিনে ঠিক এক বছর আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? Proposed first deep sea port at Tajpur. That is ready. You can participate the tender. আবার অর্ণবের কাছে আসবে। অর্ণব, নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে এটা তো কেউ জানতো না, তার বিরুদ্ধে এই অভিযোগ ইত্যাদি উঠবে, কিন্তু এই ঘুষের গোটা টাইম লাইনটা লক্ষ্য করুন, হুবহু মিলে যাচ্ছে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে সেটা স্বচ্ছতা নিয়ে। গৌতম আদানি কবে এলেন, কেন হঠাৎ বিজয়া সম্মেলনীতে লেটার অফ ইন্টেন্ট তার হাতে দেওয়া হলো এবং তাতে তিনি স্বাক্ষর করলেন, কবে চলে গেলেন সেটাও রাজ্যের মানুষ আজ অবধি পরিষ্কার জানতে পারল না। আমি প্রথমেই বলবো সুমনদা, সেটা হচ্ছে যে আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে যারা সবচেয়ে বড় শিল্পপতি, সেই শিল্পপতিদের মধ্যে থেকেই তো গিভেন অপশানগুলোর মধ্যে থেকেই তো নিয়ে আসতে হবে যদি ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হয়। তো সেই অর্থে 2021 আপনি যেটা বললেন টাইমলাইন দেখিয়ে, 2022 যেটা বললেন, তারপর 2023-এ বিজিবিএস মানে আমাদের এখানকার যে গ্লোবাল সামিট, সেই গ্লোবাল সামিটে উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বললেন যে আমরা দরপত্র খুলে দিচ্ছি। তার মানে বোঝা গেল যে এখানে আদানি ইনভেস্ট করতে চাইছেন না। তো কেন ইনভেস্ট করতে চাইছেন না সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যারা তদন্তমূলক কাজকর্ম করেন, সাংবাদিকতা করেন, তারা প্রচুর লেখা লিখেছেন, সেগুলো সবই ইন্টারনেটে পাওয়া যায়। আমি আজকে দেখছিলাম যে তার মধ্যে বেশ কিছু তথ্য আমি আসছে। সংবাদ মাধ্যম দেখবই না, আমি দেখবো যে রাজ্য সরকার অ্যানাউন্স কি করছে। আমরা শশী পাঁজাকে, আমি বাড়তি সময় দেবো আপনাকে, শশী পাঁজাকে জিজ্ঞেস করেছিলাম। শশী পাঁজা বলেন যে তাজপুর বন্দর নির্মাণের প্রাথমিক লেটার অফ ইন্টেন্ট সর্বোচ্চ দর হাঁকা আদানি গ্রুপের নাম করে সংস্থাকে দেয়া হয়েছিল। তারপর কেন্দ্র সংস্থার 4টি মন্ত্রক সে বিষয়ে ছাড়পত্র চাওয়া হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদানিরা আছে না নেই এই শব্দটাই তিনি ক্লিয়ারলি উচ্চারণ করতে পারেন না। মানে বাংলার মানুষ এই স্বচ্ছতা তো সরকারের কাছে এক্সপেক্ট করে যে তাজপুরে আদানিরা আছেন না নেই, এটা এখনো সামনে আসে না। যখন উনি ওখানে দরপত্র চাওয়ার কথা বলছেন তখন এটা আন্দাজ করে নেওয়া যেতে পারে যে আদানি হয়তো ওখানে নেই, অন্য কোনো সংস্থা আসুক, এটাই চাওয়া হচ্ছে। ওইখানে যে কথাগুলো এসেছিল তার মধ্যে একটা প্রথম কথা মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল, ডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট হবে সেটা 25,000 এমপ্লয়মেন্ট হবে, ইনডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট হবে সেটা 1 লক্ষ এমপ্লয়মেন্ট হবে। শোনা যায় যে এখানে যে এই যে লেবার ইনসেন্টিভ যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আদানির আপত্তি ছিল। তার কারণ এত বেশি সংখ্যক লোককে কাজ দিতে হবে, কারণ এই যে ক্রনিপুঁজির চেহারাটাই হচ্ছে যত কম সংখ্যক মানুষকে কাজ দেবো এবং যত বেশি সংখ্যক মানুষকে আমি মুনাফা নিয়ে আসবো। বুঝলাম, আমি আর আপনি কেন চর্চাটা করব শোনা যায় এর ভিত্তিতে? আমি বলছি সরকার, নির্বাচিত সরকার কেন জানাবে না মানুষকে? সরকার নির্বাচিত তদন্তমূলক সাংবাদিকতা, এই নিয়ে অর্থনীতির আলোচনা হয় নাকি? ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে ওখানে NH 116B যেখানে যে লম্বা রাস্তা সেইখানে প্রচুর এনক্রোচমেন্ট ছিল, সেখান থেকে সেগুলোকে এভিকশন করতে হবে, তুলতে হবে। তো এই জায়গা থেকে একদম যখন 11 সালে আমাদের তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব পরিষ্কার কতগুলো নীতি ছিল। পরিষ্কার করে উনি বলেছিলেন যে জোর করে গায়ের জোরে জমি নেব না। উনি পরিষ্কার করে সেই সময় SEZ এর বিরুদ্ধেও কথা বলেছিলেন। এখন এতদিন ধরে চলতে 10 বছর 11 বছর চলতে, তাহলে আপনি বলছেন আদানির বিরুদ্ধে এই অবস্থান বদলটা তাজপুরে ইনভেস্টমেন্ট নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না, নীতি একদম সরকারের যে নীতি, সেই নীতি
পদ্ধতির সঙ্গে কোথাও একটা কনফ্লিক্ট হচ্ছে। আদানি যে পদ্ধতিতে ব্যবসা করতে চাইছেন সেই পদ্ধতিতে ব্যবসা করার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের যে রাস্তাকে তৈরি করার চেষ্টা করছেন বা তার যে মডেল, সেই মডেলের কোথাও একটা কনফ্লিক্ট হচ্ছে। উনি কখনোই হাঁসদেও করতে দেবেন না পশ্চিমবঙ্গে। হাঁসদেওতে এই মুহূর্তে চলছে, এত বড় আন্দোলন চলছে, ওখানে প্রায় 1.5 লক্ষ একর বনাঞ্চল, সেই বনাঞ্চল লুট হচ্ছে। আপনি লাদাখ থেকে আরম্ভ করে যদি দেখেন একবার নিকোবর পর্যন্ত, ওদিকে অরুণাচল থেকে আরম্ভ করে হাঁসদেও পর্যন্ত, আমি বলছি গোটা ভারতবর্ষে সেটা তো মানতে চাইছেন না। ছেলে ছিল রাজা বলে, নাম করেই বলছি, বন্ধু বান্ধব তো, হঠাৎ করে বলে উঠলো নেতাজির মৃত্যুটা কিন্তু রহস্য হয়ে গেল, আমরা কনটেক্সট বুঝতে পারিনি। ঠিক সেরকমই এখন কনটেক্সট ঠিক বুঝতে পারলাম না। দেখো, LOI লেটার অফ ইন্টেন্ট একটা নন বাইন্ডিং ডকুমেন্ট, কিন্তু যাই হোক এত বড় একটা পোর্ট হচ্ছে, এত ডিপ সি পোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 50,000 crore ইনভেস্টমেন্ট থাকবে, রাজ্যের ইনভেস্টমেন্ট থাকবে, এত কিছু জব ক্রিয়েট হবে, তাহলে গ্লোবাল টেন্ডার হবে না সুমনদা? এই BGP এটা অদ্ভুত জিনিস, পাবলিকের টাকা একটা মহোৎসব। এই যবে থেকে শুরু হয়েছে সেখানে খালি মৌ হয়, MOU, এবং সেই MOUগুলো মৌমাছি হয়ে কোথায় উড়ে চলে যায়। 25 লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট তো মানে হয়ে গেছে যা হিসাবে, যদি দেখা যায় তা প্রত্যেক বাড়ি থেকে ডেকে ডেকে বলবো আয় খুকু আয় তোকে চাকরি দেবো, চাকরিগুলো যায় কোথায়? নাটক হয় এগুলো। না না, চাকরি দেবো আমি তো আপনাকে, আপনি যে ব্রিফ নিচ্ছেন তখন থেকে বারবার বলছেন যে আমি আদানি হয়ে বলছি না, কিন্তু আসলে আপনি আদানি হয়ে বলছেন। গায়ে তো লাগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে আপনারা দরপত্র খুলে দিয়েছি, তখন এক সেকেন্ড আমি তথ্যের খাতিরে দর্শকদের সামনে রাখতে চাইবো শশী পাঁজা, তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা অনুসারেই আমি বলেছি। ঠিক কি বলেছিলেন শশীদি? একটা প্রভিশনাল LOI দেওয়া হয়েছিল তাদেরকে তাজপুরের পোর্টের জন্য, যে পারমিশনগুলো দরকার হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, শিপিং থেকে, হোম অ্যাফেয়ার্স, ডিফেন্স থেকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে, এই পারমিশনসগুলো, এই কাজগুলো চলছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কন্ডিশনাল সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়েছে এবং কিছু অবজারভেশনস করেছে। সেই অবজারভেশনসে আমরা রাজ্য সরকার পক্ষ থেকে এবং আদানি গ্রুপ এটা নিয়ে আমরা কাজ করছি, কিছু ক্ল্যারিফিকেশনস আমরা চেয়ে নিচ্ছি এবং সুতরাং এই কমিউনিকেশনসগুলো এখন চলছে। আমি অনারেবল চিফ মিনিস্টারের পক্ষ থেকেই বলছি, এই স্টেটমেন্টটা MS আদানি গ্রুপ এবং স্টেট গভর্নমেন্ট এটা নিয়ে ক্লারিফিকেশনস এবং ডায়লগ চলছে। হ্যাঁ, খুব কথাবার্তা চলছে আমাদের। দেখুন, কমিউনিকেশন চলছে, ডায়লগ চলছে, এইটা আর দরপত্র খোলা আছে, আপনারা দরপত্র দিন, প্রজেক্ট ওপেন, এই দুটোর মধ্যে তো মেলানো যাচ্ছে না, যার ফলে এই স্বচ্ছতার প্রশ্নটা উঠলো। তবে দেখুন, কেউ বলতেই পারেন যে মানবিক সম্পর্কে যদি ওঠানামা থাকে তাহলে সরকার আর শিল্পপতির সম্পর্কেও তো ওঠানামা থাকতে পারে। আর এক্স্যাক্টলি তৃণমূল সরকারের সঙ্গে গৌতম আদানি এবং তার গ্রুপের সম্পর্কে হ্যাঁ এই কবছরে যথেষ্ট ওঠানামা ছিল। দেখুন, अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए, सब एक साथ है, इंडिया अलायंस एक साथ है और सिस्टमैटिकली काम हो रहा है, तो पार्लियामेंट में भी हम एक साथ रहेंगे। সরকারি আধিকারিকদের ঘুষের অভিযোগের প্রেক্ষিতে শিল্পপতি গৌতম আদানির গ্রেফতারি দাবি করেছেন রাহুল গান্ধী। সেই সঙ্গে তিনি দাবি করেছেন ইন্ডিয়া জোট একসঙ্গে আছে। বৃহস্পতিবার আদানি ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। প্রধানমন্ত্রীকে বিবৃতি দিয়ে প্রকাশ্যে বলা উচিত এই এত বড় অভিযোগ ভারত সরকার কিভাবে দেখছে, বিদেশে বা দেশে যা যা অভিযোগ আছে সেগুলো ভারত সরকার, কেন্দ্রীয় সরকার কি তদন্ত, কি খতিয়ে দেখার ব্যবস্থা করছে। গত বছর হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পরও কংগ্রেসের নেতৃত্বে গোটা বিরোধী শিবির একযোগে আদানির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে। তখনও কংগ্রেস সহ বাকি বিরোধীদের থেকে কিছুটা দূরত্ব রেখেই আদানির বিরুদ্ধে সরব হয় তৃণমূলও। এমনকি গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। Why the enforcement department is not initiating proceeding against the Adani group of industries and against the LIC? Only against the opposition political leaders you will initiate the proceeding. This is a fit case where the
SEBI ED should be initiated, and the chairmen of all this organization should be arrested immediately. আদানি ইস্যুতে সংসদের ভেতরে বাইরে লাগাতার সরব ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে তীক্ষ্ণ আক্রমণ শানিয়ে গেছেন তিনি। সেবি নিজে বলেছে যে আদানি এন্টারপ্রাইজের আসল মালিককে আমরা জানি না। সেরকম একটা সংস্থাকে দেশের প্রত্যেকটা পোর্টস, প্রত্যেকটা বিমানবন্দর, প্রত্যেকটা বন্দর তোমরা MHA ক্লিয়ারেন্স দিয়ে তুলে দিয়েছ। সবাই আমরা সরব আদানির বিরুদ্ধে। এখন একদিকে হচ্ছে আদানি মোদি, একদিকে হচ্ছে আমরা। তো আদানি আর মোদি তো একই, আদানি আর মোদি তো এক, তাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই। ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের পর দাবি করা হয়েছিল আদানি ইস্যুতে সরব মহুয়ার মুখ বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকে মনে করিয়ে দিচ্ছেন তৃণমূলের এই আদানি বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক বা কংগ্রেসের মতো কট্টর নয়, বরং এই অম্ল সম্পর্ক কয়েক বছর আগেও বেশ মধুরই ছিল। পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2021 সালের 2 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আনন্দিত। বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র ও পশ্চিমবঙ্গের অসাধারণ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 2022 এপ্রিল মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এরপর সে বছর বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে দেখা যায় নরেন্দ্র মোদীর রাজ্যের এই শিল্পপতিকে। 2022 সালে রাজ্য সরকারের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্যমন্ত্রী। হিন্ডেনবার্গ কাণ্ড সামনে আসার পর সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। আদানিরা গোপনে আসে এবং নবান্নে গোপন মিটিং হয়, 8-10টার সময়ের মতন, প্রকাশ্য নয়। ভেতরে ভেতরে अंदर में कुछ गंदा बात है, না বুঝবার কোনো কারণ নেই। তৃণমূলের এই ডবল স্ট্যান্ডার্ড নীতি তাদের ত্যাগ করতে হবে। আদানিরা যে খারাপ কাজ করে এটা তো কারুর আর জানার বাকি নেই, তারপরেও আদানিদের জায়গা দিয়ে দেওয়া মানেই এটা বোঝা যায় যে পশ্চিমবাংলার ক্ষেত্রেও তারা যে জালিয়াতি করবে না কে বলতে পারে। নরেন্দ্র মোদী রাজ্যের শিল্পপতির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার পর তা নিয়ে তোলপাড় পড়েছে বঙ্গ রাজনীতিতেও। শিবাশিস মৌলিক ও অরিত্র ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ইন্দ্রজিতের কাছে আসবো। ইন্দ্রজিৎ, এই যে রাজ্যগুলোর নাম, তার মধ্যে দুটো রাজ্যে একেবারে পরিষ্কার কংগ্রেস এবং ডিএমকে, যারা ইন্ডিয়া জোটের শরিক, তারা ক্ষমতায় ছিল। তোমরা কি দাবি তুলবে যে নিঃসন্দেহে এটা বলতে হবে ইন্ডিয়া জোটের সব শরিককে যে এদের বিরুদ্ধেও সমানভাবে তদন্ত হোক, একই অপরাধে অপরাধী, যদি বা একই অভিযোগে অভিযুক্ত, এইভাবে বলাই ভালো? আমাদের পার্টি পলিট গ্রুপ অলরেডি আজ স্টেটমেন্ট করেছে, নির্দিষ্টভাবে তদন্ত করে যাদের দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং বিজেপি সরকারকে দায়িত্ব নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের এই হিসাবে যে এইগুলোর তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে এবং যে করাপশন হয়েছে সেই করাপশনগুলোকে কোনো যা অফিসার বা যারা যুক্ত হচ্ছে তাদেরকে শাস্তি দিতে হবে। আমাদের করাপশন হয়েছে বলছো? হ্যাঁ, করাপশন হয়েছে। তো তাহলে এই করাপশনে তো কংগ্রেস ডিএমকেও যুক্ত, যাদের সঙ্গে হয়েছে না। আমার এটা তো করাপশন ইজ করাপশন, এটা ওপেন হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো রাগ ঢাক নেই। দ্বিতীয় কথা আমি যেটা বলছি যে নীতিগত, ইন্টারেস্টিংলি এনডিএ আর ইন্ডিয়া জোট সমানভাবে যুক্ত, তাহলে এই অভিযোগে দেখা যাচ্ছে করাপশন টোটাল এটাতে তো মানে বিজেপি যেভাবে প্রমোট করেছে এবং সেই হিসেবে কোন স্টেট গভর্নমেন্টের কোন জায়গায় যদি করাপশন হয়ে থাকে, কোনো জায়গায় নয়, আদানিকে যেরকম জেরা করতে হবে সেরকম সেই রাস্তায় আমাদের আমাদের পার্টি পলিট ব্যুরো স্টেটমেন্টে একদম স্ট্রেট ওয়েতে বলা হয়েছে যে করাপশনের তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে, স্টেট। দ্বিতীয় কথা আমি যেটা বলবো যে আজকে দেখুন সবচেয়ে বিপদে পড়েছে সাধারণ মানুষ, এলআইসি থেকে শুরু করে এসবিআই, এইটা তাদের শেয়ার পড়ছে। আমাদের পার্টির একদম প্রথম থেকে স্ট্যান্ড যে এই যে এলআইসি এবং এসবিআই এর টাকা শেয়ার বাজারে খাটানো যাবে না। আমাদের সংসদে যেটুকু ক্ষমতা আছে আমরা জোর গলায় বলেছি, রাস্তায় নেমে লড়াই করি, ধর্মঘট করেছি একাধিক এই দাবিতে। তৃতীয় কথা হচ্ছে আমাদের পার্টির একদম এই যে জেসিপির কথা উঠলো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, বিকাশ ভট্টাচার্য অলরেডি দাবি করে দিয়েছে এটা। 3 নম্বর কথা, যে 4 নম্বর কথা যেটা আছে, আমরা এটা বলছি যে বামপন্থীদের মানে প্রথম থেকেই কথা হচ্ছে যে ব্যাংক পুঁজি এবং কর্পোরেট পুঁজি
এই দুটো এক হয়ে যে ফিনান্স ক্যাপিটাল হয়েছে, এবং তার ভারতবর্ষের এই মুহূর্তে নেচার হচ্ছে ধান্দার ধনতন্ত্র, লুটের ধনতন্ত্র। এবং দেখবেন আপনি এই লুটের ধনতন্ত্রে আদানি গোষ্ঠীরা সবচেয়ে বেশি গিয়ে প্রাকৃতিক সম্পদে, সৌর বিদ্যুৎ থেকে শুরু করে কয়লা খনি থেকে শুরু করে সব জায়গায় লুটের রাজত্ব চলছে। এবং মানে প্রিমিটিভ অ্যাকোমোডেশন অফ দ্য ক্যাপিটাল যেটা হচ্ছে আদানিদের সাথে হয়েছে। এবং 2014 মানে আপনিও বললেন যে 2001 সালে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়া থেকে আজকের এই যে 23-24 বছরে সবচেয়ে বেশি হয়েছে। আর একটা কথা, এই যে ধান্দার ধনতন্ত্রের সবচেয়ে বড় যেটা আমরা মানে পলিটিক্যালি রেগুলারলি বলি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দুটো ধরনের, একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যারা প্রোডাকশন করে আর একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যারা লুট করে, শেয়ার বাজারের থেকে ফাটকা পুঁজির যে চরিত্র। আদানিদের এটাই ফাটকা পুঁজির চরিত্র, যেটা ভারতবর্ষের কোনো উৎপাদন ব্যবস্থার সাথে নতুন করে যুক্ত হয় না, শুধু ফাটকা পুঁজিতে মানুষের সম্পদকে লুট করা, জাতীয় সম্পদকে লুট করে। এটা বিজেপির বিরুদ্ধে আজকে সবচেয়ে বড় অভিযোগ তারা হচ্ছে এটা। না, দাদাকে খুব অত্যন্ত ভালোবাসি আমি, অত্যন্ত শ্রদ্ধেয়। পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হতে পারে। দেখো, একমাত্র বামপন্থ মানে লেফট ফ্রন্ট সেরকম একটা দল যারা দেখিয়েছিল যে একটা পলিটিক্যাল পার্টিকে ডোনেট করে, যার কাছে অ্যালিগেশন না ডিএমকে তামিলনাড়ু, যে তামিলনাড়ু ডিএম এই সিপিএমকে মোট 35 কোটি টাকা ডোনেট করেছে। মোট 35 কোটি আদানির কাছ থেকে কত টাকা ইলেকট্রল বন্ড কিনেছিল? আদানি কত টাকা ইলেকট্রল বন্ড কিনেছে? এটা তো বলতে হবে। 20,000 কোটি টাকা বলছে। আদানির বিরুদ্ধে এত অভিযোগ। কিন্তু একটা তরুণ, তোমাকেও মানতে হবে যে তিরুবনন্তপুরম পোর্ট যখন তোমাদের নরেন্দ্র মোদীর সরকার এয়ারপোর্টটা তুলে দিল আদানির হাতে, তখন লিখিতভাবে কেরলের বামপন্থী মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে প্রতিবাদ করেছিল যে লাভজনক এয়ারপোর্ট আপনি এইভাবে তুলে দিতে পারেন না তিরুবনন্তপুরম। পুরো ডিজিএসআইটা বিক্রি করে দাও। পোর্টটা কি হলো? না তোমাদের এয়ারপোর্টের কথা বলছি। তোমরা এরাই কি ভাগাভাগি মানে হিস্সার কথাটা আমরা পরে আসবো, কিন্তু আপাতত পোর্ট এবং এয়ারপোর্ট বাদ দিন। এই বিতর্কে রাজনৈতিকভাবে টেম্পো ঢুকে পড়েছিল, মনে আছে তো? কাহানি মে টুইস্ট যদি কোথাও থাকে, তাহলে যখন কংগ্রেস নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই আদানি আম্বানির সঙ্গে তাদের সখ্যতা ইত্যাদি নিয়ে আক্রমণ শানাচ্ছিল, তখন জনসভা থেকে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আদানি থেকে টেম্পো ভর্তি কালো টাকা গেছে কংগ্রেসের অ্যাকাউন্টে। আর তারপর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, রাহুল গান্ধী সম্ভবত কোনো এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন, টেম্পো দেখে একটা কটাক্ষ ছুঁড়ে দেন। আমি পাশাপাশি দুটোই দেখাবো, খুব ইন্টারেস্টিং। মানে এমনি ভারতবর্ষে লোকসভা নির্বাচন অত্যন্ত চিত্তাকর্ষক, আর চিত্তাকর্ষক আরও হয়ে যায়, আরেকটা মাত্রা যোগ হয়ে যায় যখন টেম্পো ভর্তি টাকা। রূপক অর্থে কল্পনা করুন, মানে এইরকম ছবি কিন্তু হিন্দি ফিল্মেও কম দেখা যায়। দেখুন, গত বছর গোড়ার দিকে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে আদানিদের শেয়ার দুর্নীতির অভিযোগে মহা শোরগোল পড়ে যায়। আর এবছর বছর শেষে সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের প্রায় 2000 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ফের শিরোনামে ধনকুবের গৌতম আদানি। গত বছর 24শে জানুয়ারি প্রকাশ্যে আসে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক রিপোর্ট। রিপোর্টে শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের মারাত্মক অভিযোগ করা হয়, যার জেরে কেঁপে যায় দেশের রাজনীতি। ধস নামে আদানির শেয়ারে। গত 10 বছর ধরে রাহুল গান্ধী লাগাতার নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির ঘনিষ্ঠতার অভিযোগ তুলছেন। রাজপথ থেকে সংসদ, সভা থেকে সাংবাদিক বৈঠক, রাহুল গান্ধী বারবার একটাই অভিযোগ করেন, বন্দর, বিমানবন্দর, খনি, দেশের যাবতীয় সম্পদ আদানির হাতে তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদী। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর লাগাতার আক্রমণে নামেন রাহুল গান্ধী। ইঙ্গিতপূর্ণভাবে গত লোকসভা নির্বাচনে যখন রাহুল লাগাতার মোদী আদানিকে একযোগে আক্রমণ করছিলেন, তখন হঠাৎই প্রথমবার এই নিয়ে মুখ খুলে পাল্টা রাহুলের সঙ্গে দুই শিল্পপতির সম্পর্ক আছে কিনা সেই প্রশ্ন ছুড়ে দেন মোদী। काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं? क्या टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है? क्या सौदा हुआ है? आपने रातों रात अंबानी, अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर दाल में कुछ काला है। नमस्कार मोदी जी, थोड़ा सा घबराए गए क्या? नॉर्मली आप बंद कमरों में अदानी जी, अंबानी जी की बात करते हो, पहली बार आपने पब्लिक में अदानी, अंबानी बोला। और आपको यह भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं? क्या ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या? एक काम कीजिए, सीबीआई ईडी को इनके पास भेजिए ना,
पूरी जानकारी करिए, इंक्वायरी कराइए, जल्दी से जल्दी कराइए, कराइए मत मोदी जी। এরপর নরেন্দ্র মোদীকে টেম্পোর জবাব দিতে অভিনব পথ নেন রাহুল। इस वीडियो लीजिए टेम्पो का, इसका टेम्पो वाले एयरपोर्ट का। तो 7 airports like this for 50 years they handed over just like that, billions of dollars. I was wondering how many tempos it required to do this thing at such a tempo. I mean, these are questions the Prime Minister of India has got to answer. Look up there, look up there. Adani Defence and Aerospace helping build a secure nation, also getting airports for free. और आतिफ, ये एयरपोर्ट्स का भी पता लगाइए, कासा एयरलाइंस का भी पता लगा लीजिए, ये है किसका, इंक्वायरी इसकी भी कर लीजिए प्लीज, थैंक यू। আম্বানি আদানির সঙ্গে মোদির সম্পর্ক নিয়ে সংসদে দাঁড়িয়েও কটাক্ষ করেন তিনি। इनका इंडिकेशन कैसे दूं मैं सर? नाम नहीं लेने हो तो कोई और तरीका दे दीजिए सर। सर A1 A2 चलेगा सर। ये जो दो लोग हैं सर, ये हिंदुस्तान के इंफ्रास्ट्रक्चर को, बिजनेस को कंट्रोल करते हैं सर। সম্প্রতি মহারাষ্ট্র নির্বাচনের প্রচারেও সিন্দুক দেখিয়ে কটাক্ষ ছুড়ে দেন রাহুল। एक है तो सेफ है, ये नरेंद्र मोदी जी की महाराष्ट्र सरकार की स्ट्रेटजी है, हम आपको ये दिखाना चाह रहे हैं। ये देखिए, एक है तो सेफ है और अदानी जी एक साथ खड़े हैं, एक है तो सेफ है। এই দিন রাহুল গান্ধীর আক্রমণের পাল্টা তাকে কড়া জবাব দিয়েছে বিজেপিও। राहुल जी ने आज बार बार कहा मोदी जी की क्रेडिबिलिटी खत्म हो गई, मोदी जी आज से क्रेडिबल नहीं रहे, अडानी के पीछे मोदी जी खड़े हैं इसलिए आज से उनकी क्रेडिबिलिटी ग्लोबल स्तर पे खत्म हो गई। दूसरे देश में आज हाईएस्ट सिविलियन अवार्ड उन्हें दिया जा रहा है, यह है मोदी की क्रेडिबिलिटी। इंडिया हाईजैक हो गया था, गांधी परिवार, ये नकली गांधी परिवार उसके हाईजैकर थे, बेल पे बाहर मां बेटे और जुडिशरी का काम कर रहे हैं। আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার জেরে বিদেশের মাটিতে আরো ধাক্কা খেলেন গৌতম আদানি। কেনিয়ার প্রধান বিমানবন্দরের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া রদ করলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বিদ্যুৎ পরিবহনকারী লাইন নির্মাণের জন্য আদানি গোষ্ঠীর সংস্থার সঙ্গে 736 মিলিয়ন মার্কিন ডলারের যে চুক্তি কেনিয়ার বিদ্যুৎ মন্ত্রক করেছিল তাও বাতিল করল তারা। এবিপি আনন্দ। দেখুন 736 মিলিয়ন মার্কিন ডলারের যে কেনিয়ার বিপুল প্রজেক্ট সেইটা বাতিল হয়ে গেল 2 ঘন্টা আগে, কিন্তু এখান থেকে একেবারে আমরা সাধারণ মানুষের ছোট্ট পুঁজির কথায় ফিরব অর্থনীতিবিদ অভিরূপ সরকারের কাছে। অভিরূপদা, গৌতম আদানির এর আগে হিন্ডেনবার্গে আমরা দেখেছি যখন এই বিতর্ক ছিল, রিপোর্ট সামনে এলো, তার কোম্পানির শেয়ার নোজ ড্রাইভ দিয়েছে। এখানেও সেটা আজকে শুরু হয়েছে, সেটা বড় কিছু নয়, নতুন কিছু নয়। আশঙ্কা যেখানে সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অভিযোগ যে কোনো বাছবিচার না করে রাজনৈতিক বাধ্যবাধকতায় ঢেলে আদানির কোম্পানিগুলোকে ঋণ দিতে বাধ্য হয়েছে। লক্ষ্য করে দেখবেন যে কটা ব্যাংকের নাম আসছে সেই ব্যাংকগুলোর আজকে শেয়ার একেবারে ডুবতে বসেছে। আদানি ডুবলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডুববে, এটা পারসেপশন না সত্যি? এই জন্য আরও বিশেষ করে জানতে চাই, আমি শুরুতেই যেটা বললাম, প্রচুর আমজনতা, অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনরা ফোন করে জানতে চাইছেন যে সত্যি সত্যি এই আশঙ্কা এমন চেপে বসেছে মানুষের মনে, এই আশঙ্কা কি অকারণ নাকি এর সত্যি কোনো বাস্তবতা আছে? দেখুন, সাধারণ মধ্যবিত্ত, বিশেষ করে সিনিয়র সিটিজেন, আমি নিজেও একজন তার মধ্যে, এদের আশঙ্কার কারণ আছে। ব্যাপারটা একটু গুছিয়ে বলি। ঘুষ নেওয়ার অভিযোগ উঠল, তার ফলে আমেরিকা থেকে অভিযোগ করা হলো যে মিথ্যে কথা বলে আদানিরা আমেরিকার ক্যাপিটাল মার্কেট থেকে টাকা তুলেছেন। সেটা বন্ধ হলো। যে মুহূর্তে বন্ধ হলো সেই মুহূর্তে আমাদের স্টক মার্কেটে যে ক্যাপিটাল ইনফ্লোটা হয় সেটাও বন্ধ হয়ে গেল, সেটাও কমে গেল। তার ফলে আমাদের শেয়ার বাজার পড়তে আরম্ভ করলো। এখন দুভাবে মধ্যবিত্তরা অ্যাফেক্টেড হচ্ছেন। এক নম্বর হচ্ছে যে আজকাল যেহেতু ব্যাংকের সুদ অনেক কমে এসছে এবং ইনফ্লেশন অনেক বেশি, সাধারণ মধ্যবিত্ত, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত, তাদের কিছু টাকা মিউচুয়াল ফান্ডে রাখতে হয় একদম, এবং শেয়ার বাজার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাফেক্টেড হচ্ছেন মিউচুয়াল ফান্ডে, মানে মিউচুয়াল ফান্ডের পতনের জন্য। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে আদানি গোষ্ঠীর একটা বিশেষ দিক হচ্ছে
যেটাকে আমরা ডেট ইকুইটি রেশিও বলি। একটা ব্যবসা চালাতে গেলে কিছু টাকা বাজার থেকে তোলা হয় এবং কিছু ধার নেওয়া হয়। একদম আদানি গোষ্ঠীর ডেটটা অনেক বেশি এবং এই ধারের পরিমাণটা, এবং এই ধারটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক না, এলআইসিও আছে। এবং এটার ফলে যেটা হচ্ছে, যদি কোনো কারণে ব্যবসাটা ডোবে তাহলে কিন্তু ব্যাংকগুলো বিপদে পড়বে। আদানি গোষ্ঠীর এমন কিছু মানে সেইভাবে আদানি গোষ্ঠীকে কিছু স্পর্শ করবে না। এখন সেইখান থেকে দেখতে গেলে আদানিদের ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমি বলছি না ব্যাংকগুলো উঠে যাবে, কিন্তু ব্যাংকগুলোকে চালানোর জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে। সেই ভর্তুকি কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই আসবে। অতএব সাধারণ মানুষ এর থেকে যথেষ্ট কারণ আছে। আর আমি একদম শেষে বলবো যে আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না, কে এর জন্য দায়ী, কার সঙ্গে কি যোগ আছে জানি না, হয়তো ভবিষ্যতে জানা যাবে। কিন্তু আমাদের তো অনেকগুলো নিয়ন্ত্রক সংস্থা আছে, সেবি আছে, তারা কি করছিল? তারা কেন আদানিকে এখনো শেয়ার মার্কেটে ফ্রিলি অপারেট করতে দিচ্ছে? এবং সেবির ওপরে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের হাত আছে, এটা তো মানতেই হবে। এইখানেই তো অভিযোগ যে সেবির প্রধানের সঙ্গে এই সংস্থার নৈকট্য বা সম্পর্ক নিয়ে তো এত বিতর্ক। আমি সেটা বললাম না, সেটা আমরা জানি। অতএব সেবির একটা ভূমিকা, একটা নেগেটিভ ভূমিকা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত রাজনৈতিক যোগাযোগগুলো, মানে আপনি মানবেন বুচের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, কোনোদিন ভারতবর্ষে সেবির কোনো আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ? ঠিক কথা, একদম ঠিক। এখন আরেকটা কথা হচ্ছে, এটা ঠিকই যে আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি আদানি ইনভেস্ট করেছেন মূলত নন বিজেপি স্টেটগুলোতে। এখন সেখানে তো সেই জন্যই তো ঘুষটা দিতে হয়েছে, মানে নন বিজেপি বলে। যাই হোক, সেটা আমি ছেড়েই দিলাম। কিন্তু সেটা ছাড়াও জায়গাতেই কোনো তফাৎ নেই, কোথাও থাকেনি, তারাতে চলে গেছে। এটা হচ্ছে বিরোধিতা বেশি করে করলে বেশি ঘুষ পাবো, এইরকম আর কি ব্যাপার। কিন্তু একটা ব্যাপার আছে, অনেক সাটলি আদানিকে সাপোর্ট করা যায়। সেটা হচ্ছে একটা ব্যবসা চালাতে গেলে অনেক সেন্ট্রাল কমপ্লায়েন্স লাগে, নানা ধরনের এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স, এটা সেটা, সেইগুলো আদানির অনেক স্মুথলি পেয়ে যায়। সেইখানেই তো সুবিধাটা, সেইখানেই হচ্ছে মানে অর্থাৎ এইটাই সাপোর্ট, অর্থাৎ একেবারে বিজেপি মানে কোনো কানেকশন নেই, এটা মনে করা হয়েছে। আমি ঠিক এই জায়গা থেকে আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, এক হচ্ছে ঠিক এই যে জায়গাটা অভিরূপদা শেষ করলেন, যে একদিকে দেখুন রাজ্যগুলোর ইলেকট্রিসিটি কোম্পানি, আদানির কোম্পানি, আমেরিকান কোম্পানি, মাঝখানে এই গোটা ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমটার মধ্যে একটা সংস্থা আছে, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা সম্পূর্ণ একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির অধীনে। আমি বলছি এইখানে আরও বেশি আশঙ্কাটা যে আদানি আর আমেরিকার কোম্পানি মিলে যে ঘুষটা সরকারি শীর্ষ আধিকারিকদের দিয়েছে, সেটা আলটিমেটলি কেউ বলতেই পারেন এই কেন্দ্রীয় সরকারি সংস্থার মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ কেন্দ্র, রাজ্য, কেন্দ্রীয় সংস্থা, রাজ্যের সংস্থা, প্রাইভেট কোম্পানি কেউ এই অভিযোগের আওতা থেকে এখনো পর্যন্ত বিযুক্ত নয়। তার মানে দুর্নীতিটার শেকড়টা কতটা গভীরে হলে প্রত্যেকটা পয়েন্ট এটার সঙ্গে যুক্ত হয়েছে, নয়তো এতে হতে পারে না। একেবারে সুমনদা, এইটা সাধারণ দর্শকদেরকে খুব স্পষ্ট করে বলা দরকার যে কেন আমেরিকার আদালতে মানে সমন আসলো বা ওনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। তার কারণ আমেরিকার যে আইন, সেই আইনে পরিষ্কার করে বলা আছে সেখানে যদি ক্যাপিটাল মার্কেটে কেউ কাজ করে, তাহলে সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, কোনো ঘুষ দেয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা হয়। অর্থাৎ ওখানে কিন্তু করাপশনটাকে টলারেট করা হয় না, যার জন্য আদানির বিরুদ্ধে কিন্তু এই ফৌজদারি মামলাটা এসছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে মানে আজকের পরে কিন্তু এটা বলতেই হবে আপনাকে যে রাহুল গান্ধী ধারাবাহিকভাবে যে অভিযোগগুলো এই কোম্পানির বিরুদ্ধে, আদানির কোম্পানির বিরুদ্ধে করেছে, আজকে কিন্তু কিছুটা মান্যতা পেল। কারণ মানে আমেরিকার আদালত যখন মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তার মানে বুঝতে হবে যে এর মধ্যে কিছু সারবত্তা আছে। অর্থাৎ এতদিনের যে রাহুল গান্ধীর লড়াই, তার একটা সারবত্তা অন্তত রয়েছে, এটা কিন্তু একদম স্পষ্ট। এবার প্রশ্নটা হচ্ছে যে বারবার আলোচনার মধ্যে আসছে যে কেন নরেন্দ্র মোদী চুপ করেছিলেন বা সেবির মতো সংস্থাগুলো কেন অ্যাক্ট করেনি। তার কারণ নরেন্দ্র মোদীর যে ক্ষমতায় আসা সরাসরি আদানির মাধ্যমে আসা, মানে পরিষ্কার নরেন্দ্র মোদী 2014 সালের যে নির্বাচনী প্রচার, ওই প্রতিদিন প্লেনে যাচ্ছি প্লেনে ফিরছি, সেটা আদানিদের টাকা। মানে আদানির টাকা আমি ব্যবহার করব, আদানির বিরুদ্ধে কথা বলবো, আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা করব বা আদানিকে গ্রেপ্তার করবো, এটা তো হতে পারে না।
ফলে নরেন্দ্র মোদী বা বিজেপি যে বিপুল পরিমাণে ফান্ডিং, সেটার ফান্ডিংয়ের উৎসটাই হলো আদানি কোম্পানি। আদানিরা ফান্ডিং করেছে, বিজেপি রমরমিয়ে একটার পর একটা নির্বাচনে জয়ী হয়েছে, ফলে বিজেপির পক্ষে সম্ভব, কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব। যে প্রশ্নটা বারবার বিজেপির থেকে মানে বলা হচ্ছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, বলা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যুক্ত আছে। বিভিন্ন রাজনৈতিক দল যদি যুক্ত থাকে, আমার প্রশ্ন হচ্ছে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের প্রথম কাজ হলো যে ফিনান্সিয়াল ইরেগুলারিটি যদি হয়, তাহলে সেই ফিনান্সিয়াল রেগুলেটরির বিরুদ্ধে তদন্ত করা এবং সেই তদন্ত খুঁজে বার করা, শাস্তি দেওয়া। আজকে তোমরা বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে গ্রেপ্তার করছো, অথচ যারা মানে ফ্রড করছে, অর্থনৈতিক ফ্রড করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছো না কেন? ইডি চুপ করেছিল। সেবি তো একটা নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে তার ফেইলিওর আমরা দেখলাম, ইডির ফেইলিওরটা আরো বেশি। লক্ষ্য করবেন ঠিক ইলেকট্রাল বন্ডের মতো বিজেপি, কংগ্রেস, তৃণমূল সবাইকে মানে কাউকে বাদ দিতে পারবেন না ইকোসিস্টেম একেবারে। এবং আমি আপনাকে বলছি যে এই যে না খাউঙ্গা না খানে দেঙ্গা, তার স্লোগান উনি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে কি আমরা দেখলাম? মানে একটার পর একটা, ধরুন এর আগে নীরব মোদির ক্ষেত্রে দেখেছি, মহুল চেস্কির থেকে দেখেছি, বিজয় মালিয়ার থেকে দেখেছি, এরা সব টাকা ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে গিয়ে এখন আয়াস করছে। আমার তো ভয় হচ্ছে যে এই মানে আদানি আগামী দিনে সেও বিদেশে চলে গিয়ে মানে আয়াস করবে কিনা। আমার আপনার টাকা, যে টাকা বিভিন্ন ব্যাংক থেকে তারা নিয়েছে, সেই টাকা কতটা প্রভাবশালী হতে পারে, কতটা তাকে সুবিধা পাওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ায় কয়লার খনি নিতে গেছে, ভারতবর্ষে অস্ট্রেলিয়ার কয়লার খনি নিতে গেছে, সেখানে তাকে দেওয়া হচ্ছে না। তার গ্যারান্টার হচ্ছে ভারতবর্ষের সিইওকে নিয়ে যাচ্ছে স্টেট ব্যাংকের, তিনি উড়ে যাচ্ছেন ওখানে গিয়ে গ্যারান্টি দিচ্ছেন যে দাও ওকে, তবেই আমি কয়লা খনিটা পাবো। সিইও নয়, চেয়ারম্যান। খুব একদম ফ্যাক্ট বলেছেন নীরব মোদি, মেহুল এই কথাগুলো। এরা তো লোন পেয়েছিল বিজেপি আমলে, তাই না? উইদাউট মানে নর্মস। 2004 সাল বলো মুদ্রা কোড করা দিয়েছিল না। সেকেন্ড হচ্ছে এই যে আচ্ছা মাধুরী পুরী বুঝকে বলো কতটা ইনফ্লুয়েন্সিয়াল হলে একজন মাধুরী পুরী বুঝ সরকার চলে যাবে, সরকার চলে যাওয়ার আগে অফিসে বলো মাধুরী পুরী বুঝ কেন তোমরা একটা জেপিসি করতে ভয় পাচ্ছ? চিদম্বরম কেন আরে মাধুরী পুরী বুঝটা কে কিন্তু দ্রুত একবার দেখাবো। আদানির কোম্পানির লসের কারণে আমার ব্যাংকগুলো দেউলিয়া হবে কেন? কি প্রোডাকশন আছে? অনিশ্চয়তা আসবে কেন? অনিশ্চয়তা আসবে কেন? আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নেব। কিংসুক চক্রবর্তী লিখছেন, গৌতম আদানি কাদের মদতে ফুলে ফেপে উঠেছেন সেটাও তদন্ত করে দেখা উচিত। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা যেন নয় ছয় না হয় তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তমাল রায় লিখছেন, হিন্ডেনবার্গের পর ঘুষ, এইভাবে চলতে থাকলে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে আদানি গোষ্ঠী। গৌতম দত্ত লিখছেন, একদা আদানির সঙ্গে সখ্য ছিল তৃণমূলেরও, আজ সেটা ভুললে চলবে না। বিকাশ রাজা লিখছেন, একসময় দুর্নীতিতে জর্জরিত কংগ্রেস আজ দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, দেখে অবাক লাগে। ঠিক এখান থেকে আমি আমার পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে এই মুহূর্তে গোটা দিন যারা এই বিপুল ঘটনা, বিপুল অভিযোগ এবং জানিয়ে জাতীয় রাজনীতি গোটা দিন তোলপাড়, সেটা দেখেননি ঠিক কি অভিযোগ এবং ঠিক কোথায় দাঁড়িয়ে আছে অভিযোগ, এবং এই দেশে এবং বিদেশে তার রাজনৈতিক অভিঘাত ঠিক কতটা পড়ল, একটা প্রতিবেদনে দেখাবো। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, জাস্টিস ডিপার্টমেন্ট এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মার্কিন প্রশাসনের এই তিনটি সংস্থার যৌথ তদন্তে বরাত পেতে ঘুষ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত হলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। সংবাদ সংস্থা সূত্রে দাবি, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। আর এরপরই সরাসরি গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীকে এক সারিতে বসিয়ে তাদের ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তার দাবি, বিজেপি আদানির টাকায় চলে, তাই তাকে গ্রেফতারের ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। नरेंद्र मोदी जी का नाम निकलेगा क्योंकि बीजेपी की पूरी फंडिंग, पूरा फंडिंग स्ट्रक्चर इस व्यक्ति के हाथ में है। इसीलिए प्रधानमंत्री चाहे भी कुछ नहीं कर सकते हैं। एक प्रकार से अदानी जी ने हिंदुस्तान को हाईजैक कर लिया है। हिंदुस्तान अदानी जी के ग्रिप में है। कैपेबिलिटी नहीं है हिंदुस्तान के प्रधानमंत्री की कि वो अदानी जी को अरेस्ट करें, क्योंकि जिस दिन उन्होंने अदानी जी को अरेस्ट किया उस दिन वो भी जाएंगे। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর দায়িত্বপ্রাপ্ত সহকারী অধিকর্তা জেমস ডেনহি বলেছেন, বাণিজ্যিক কর্তারা নিজেদের ব্যবসায়িক সুবিধার জন্য আকর্ষণীয় প্রকল্পের বরাত পেতে ভারতীয় আধিকারিকদের ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। আদানির বিরুদ্ধে আমেরিকায় এই বড়সড় অভিযোগের ঢেউ এসে পড়েছে ভারতে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গৌতম আদানি, সাগর আদানি সহ অন্যদের বিরুদ্ধে মার্কিন অ্যাটর্নির অফিস 5 দফা অভিযোগ এনেছেন। অভিযোগ করা হয়েছে ভারতীয় সরকারি আধিকারিকদের $25 কোটি ঘুষ দেওয়া হয়েছে 2020 থেকে 2024 সালের মধ্যকার সময়। এই ঘুষ নাকি লাভজনক সৌর বিদ্যুৎ প্রকল্প হাতে পাওয়ার জন্য দেওয়া হয়েছিল। সেই প্রকল্পে নাকি কর দেওয়ার পরও $2 বিলিয়ন লাভ হতো। অভিযোগ করা হয়েছে গৌতম আদানি নাকি ব্যক্তিগতভাবে সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করে ঘুষ নিয়ে আলোচনা করেছেন এবং সেই সংক্রান্ত প্রমাণ আছে ইলেকট্রনিক এবং সেলুলার ডিভাইসে। আদানির সঙ্গে নরেন্দ্র মোদীকে জুড়ে আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে জয়রাম রমেশ লিখেছেন, প্রধানমন্ত্রীর ছত্রছায়া দীর্ঘদিন ধরে যে জালিয়াতি হয়ে আসছে তারই ধারাবাহিকতায় এমনটা হয়েছে। আদানিকে নিয়ে তদন্ত করতে যে এক বিদেশি বিচার ব্যবস্থাকে নামতে হয়েছে তা থেকেই প্রমাণিত যে ভারতীয় বিচার ব্যবস্থা কিভাবে বিজেপির কবজায়। আমাদের এখন নতুন এক সেবি প্রধান প্রয়োজন। আদানির এই বিশাল জালিয়াতির পর্দাফাঁস করতে অবিলম্বে যুগ্ম সংসদীয় কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। स्कैम किया है 2000 करोड़ रुपए का, मगर मैं आपको गारंटी देके कह रहा हूं ये व्यक्ति ना अरेस्ट होगा ना इस पे इन्वेस्टिगेशन होगा, क्योंकि प्रधानमंत्री इसके साथ जुड़े हुए हैं। কংগ্রেসের আক্রমণের পাল্টা বিজেপির বক্তব্য, আদানিদের বিরুদ্ধে 2021 সালের জুলাই থেকে 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে যে 4টি রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে তার একটিও বিজেপি শাসিত ছিল না সে সময়। প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পগুলি রূপায়ণের জন্য চিহ্নিত রাজ্যগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড় এবং তৎকালীন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। हमारा प्रश्न इतना था कि जिन 4 राज्यों को लेकर ये केस चल रहा है, उन 4 राज्यों में किसकी सरकार थी, उनके मुखिया कौन थे, उसका जवाब कौन देगा? कांग्रेस पार्टी ने सवाल पूछा है तो राहुल गांधी जवाब दे। ये राहुल गांधी जैसे तोता एक ही विषय को बोलता रहता है, वैसे ही राहुल गांधी का टेप रिकॉर्डर वही बोलता रहता है। পাল্টা বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার প্রশ্ন, কোনটা মিথ্যে তা প্রমাণ করতে মোদী সরকার যৌথ সংসদীয় কমিটি কেন তৈরি করছে না? छत्तीसगढ़ का मामला है 2020 से लेके 2023 तक के, जब मैं मुख्यमंत्री था तब तक के ऐसी कोई बात नहीं है। 2023 से 24 के बीच में दिसंबर के बाद से ये नई सरकार है, उसके साथ कोई डील हुआ होगा तो इसकी जानकारी मुझे नहीं है, और इसलिए मैं कहता हूं कि इसकी जेपीसी की जांच होनी चाहिए। It is a shame for our country that it is the United States of America's Justice Department which has collected all this information because it believes that US companies were misled. So they are protecting the interests of their companies from this huge fraud by Mr. Adani, whereas the government of India, led by the Prime Minister Mr. Narendra Modi, is protecting. মার্কিন প্রশাসনের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে আদানি গোষ্ঠীর তরফে জারি বিবৃতিতে দাবি করা হয়েছে, আমেরিকার বিচার বিভাগই জানিয়েছে যতক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ তাদের নির্দোষ বলে গণ্য করা হবে। বিষয়টি নিয়ে সমস্ত রকমের আইনি পদক্ষেপ করা হবে। আদানি গোষ্ঠী সবসময় আইন মেনেই চলেছে। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।